সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো কাকরাইলে সাতপন্থীদের অবস্থান। তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভি এবং জোবারপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সাতপন্থীরা কাকরাইলের মার্কাজ মসজিদের সামনে অবস্থান নিয়েছে। আর শুক্রবার 15 নভেম্বর সকাল থেকেই কাকরাইল মার্কাজ মসজিদে আসতে শুরু করেছে সাতপন্থীরা। এরপর জানাবো অনুশোচনা নেই শেখ হাসিনা সহ নেতাদের, সামনে পরিকল্পনা কি। বাংলাদেশে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি। দলটি এখনও দাবি করছে এটি ছিল একটি ষড়যন্ত্রের অংশ। এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত আওয়ামী লীগের নেই। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর অনলাইন। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে নাহিদের সাক্ষাৎকার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ আসছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে ভারতের মন্তব্য নিয়েও একাধিকবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ ব্যাপারে বিবিসির প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, সঙ্গেই থাকুন। জানাবো আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রীও। রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আলোচনায় বললেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের মতো আগামীতে আর কোনো সরকার এভাবে স্বেচ্ছাচারী হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো মূর্তিমান আতঙ্ক ছিল যুবলীগ এবং ছাত্রলীগ, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন শেখ হাসিনা এমন বন্য আইন শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশে, তার শাসনকালে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত, একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখলে ভয় পেত। যুবলীগ ও ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক। এবং সর্বশেষ জানাবো 2500 বর্গফুট শেডে খরচ হয়েছে 18 কোটি টাকা। রাজধানীর 4টি খাল নিয়ে প্রকল্প। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএসসিসি মেয়র তখন শেখ ফজলে নূর তাপস বিএসসিসিকে স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তিনি খাল উদ্ধার সহ বেশ কিছু কাজে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই মেয়র। 2022 সালে তিনি ঢাকঢোল পিটিয়ে প্রায় 900 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেন। রাজধানীতে 4টি খাল উদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্প। কিন্তু 2 বছরের প্রকল্পে অগ্রগতি 5 থেকে 6%। এর জন্য মেয়রকেই দুষছে নগরের কর্মকর্তারা। বাস্তবায়ন যতটুকুই হোক, আসলে এই প্রকল্পে 2500 বর্গফুট শেডে খরচ দেখিয়েছেন 18 কোটি টাকা। এভাবেই লুটতরাজ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কাকরাইলে সাতপন্থীদের অবস্থান। তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভি এবং জোবারপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সাতপন্থীরা কাকরাইলের মার্কাজ মসজিদের সামনে অবস্থান নিয়েছে। শুক্রবার 15 নভেম্বর সকাল থেকেই তারা কাকরাইলের মার্কাজ মসজিদে আসতে শুরু করেছেন সাতপন্থীরা। তাবলিগ জামাতের বিবদমান দ্বন্দ্বের পর বিগত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থান এর ক্ষেত্রে জোবারপন্থীরা 7 সপ্তাহ এবং সাতপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও বিগত সরকারে এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাতপন্থীরা, এখন পুরো কাকরাইল মসজিদ অবৈধ দখল করে 15 নভেম্বর থেকে অবস্থান নিতে চায় জোবারপন্থীরা। বুধবার 13 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সব কথা জানান সাদ অনুসারীরা। তারা আরও জানান, অপরদিকে কাকরাইলের মসজিদের একটি অংশে এমনিতেই জোবারপন্থীরা সারা বছর মাদ্রাসার
সুরক্ষার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন, কিন্তু হেফাজতপন্থী আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জোবায়েরপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইলে মসজিদ স্থায়ীভাবে দখলে নেয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছেন তারা। এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত ও হতাহতের মতো ঘটনার আশঙ্কা করছে সাধারণ মুসল্লি এবং তাবলিগের সাথীরা। অনুশোচনা নেই হাসিনা সহ নেতাদের সামনে পরিকল্পনা কি? বাংলাদেশের গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। বিশেষ করে ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি। দলটি এখন দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ। এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই। তবে দলের নেতারা আশা করছেন যে জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন কমে যাবে। তৃণমূলের অনেক নেতা বিদেশে থাকা শীর্ষ নেতাদের কর্মসূচি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ, কারণ তারা মনে করেন এতে দেশের নেতাকর্মীরা বিপদে পড়তে পারেন। বিশ্লেষকেরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে। পরিকল্পিত ষড়যন্ত্র তত্ত্ব বাংলাদেশের সাম্প্রদায়িক গণ অভ্যুত্থান থেকে শুরু করে সেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশের সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। গত ২৪শে জুলাই সাংবাদিকদের বলেন শেখ হাসিনা, ক্ষমতা হারানোর ৩ মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এ সময় শেখ হাসিনা আরও বলেন সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সে কথা স্বীকার করেছে। উল্লেখ্য যে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আওয়ামী লীগ বিশ্বাস করে যে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে নাহিদের সাক্ষাৎকার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ আসছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে ভারতের মন্তব্য নিয়েও একাধিকবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার সংখ্যালঘু এবং ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিবিসির ওয়েবসাইটের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের মন্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এখনকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। এর বদলে যে প্রশ্ন করা যেতে পারে যে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিষয়ে মিথ্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন এগুলো বন্ধ করা উচিত। এছাড়াও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আলোচনার কথা বলেন তিনি। সরকারের উপদেষ্টা অভিযোগ করে বলেন জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারত তাদের অবস্থান পরিষ্কার করেনি, তবে বিশ্বের অনেক দেশই বিষয়টি পরিষ্কার করেছে। এছাড়াও গণহত্যা দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকেও তারা আশ্রয় দিয়েছে। নাহিদ আরও বলেন জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত যারা ভারতে পালিয়ে গেছে তাদের বিচারে দেশটির সহযোগিতা করা উচিত। এতে করে আন্দোলনে নিহতদের পরিবার এবং সাধারণ মানুষকে ভারতকে ইতিবাচকভাবে নিতে পারে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে যা কিছু হয়েছে তা আমাদের নজরে আছে। মানুষ যে কষ্ট করেছে, মানুষের যে কষ্ট হয়েছে সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এটাও মনে রাখতে হবে এটা যদি সময় মতো অভ্যুত্থানের পরপর ব্যবস্থা না নেওয়া হতো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। দুর্গাপূজার কথাই ধরেন বলা হচ্ছিল আরও সহিংসতা হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছি, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। আমাদের সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে, তারাও এতে আশ্বস্ত হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন আমি তো বলবো অন্য কোনো সরকার সংখ্যালঘু
সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যা আমরা গত 3 মাসে করেছি। আগের সরকারগুলো এ বিষয়ে শুধু রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। তাদের উপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল। আমাদের এসব ঠিক করতে হবে। আমরা চেষ্টা করছি। তাদের কিছু বিষয় আছে যা এখনই সমাধান হওয়ার নয়, এজন্য আমাদের সময় দিতে হবে। আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রীরাও, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমন শেখ হাসিনার মতো স্বেচ্ছাচারী ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেল নিশ্চিত করা হবে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থার গোড়াপত্তন যেন না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজবিজ্ঞানী ও গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় সাম্যাবস্থার পরিবর্তন চাই। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত 31 দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি সব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। নরওয়ের রাষ্ট্রদূত ও পাকিস্তানের হাইকমিশনার ও যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ 38 দেশ এই সংস্থার প্রতিনিধিত্ব করে। শুরুতে 31 দফা সংস্কার প্রস্তাবে মোটামুটি তুলে ধরেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।